নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আসলে রোকোর মহাযুদ্ধ, আমরা প্রোগ্রামের নাম দিয়েছি মহাযুদ্ধে রোকো। সত্যি মহাযুদ্ধে রোকো। আজকে যদিও 6 উইকেটে জিতলো রোড টিম, প্রথম ম্যাচে জিতে ভারতীয় সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর এই মহাযুদ্ধে রোকোর আপনারা জানেন যে এটার পাওয়ার্ড বাই 1x ব্যাট, এবং এটা প্রেজেন্ট করেন যারা, তারা হচ্ছেন UEM, গুড এডুকেশন গুড জবস, এবং অ্যাসিস্টেড বাই অ্যাপ্লায়েন্সেস, অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস। সব মিলিয়ে আমাদের স্পন্সরের ছড়াছড়ি, কিন্তু আমাদের কাছে একটাই জয়জ্যোতি ঘোষ আছে, যে হচ্ছে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, এবং আপাতত ভারতের জয়ে খুব উল্লসিত। অবশ্যই জিতবে তো। কালকেই বলেছিলাম যে বাংলাদেশকে যদি জিততে হয় অনেক অতিমানবিক কিছু করতে হবে। অতিমানবিক অবশ্যই করেছে আজকে, যে ধরনের পার্টনারশিপ আমরা দেখেছি তৌহিদ হৃদয় এবং জাকেরের 5টা উইকেট পড়ে যাওয়ার পর 35 রানে। তবে ওই যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে তখনও একটা কিন্তু মনে হচ্ছিল যে যখন উইকেট মন্থর হচ্ছে এবং ব্যাটাররা কিছু র্যাশ শট খেলে আউট হচ্ছেন, যদি ক্যাচটা ধরতো সেই জাকেরই KL রাহুলের ক্যাচটা যদি ধরতো এবং একটা দুটো রাউন্ড যদি ঠিকঠাক হতো, তাহলে কে বলতে পারে। তবে জিতেছে অবশেষে ভারত, এটা একটা অবশ্যই স্বস্তি। আমি বলবো যে জাকির আলী, একে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে কজন সেভাবে চিনতেন, আমি খুব, আমার ঘোরতর সন্দেহ আছে। 3টে মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন, গোটা 22 টি20 ম্যাচ, গোটা 5-6 ওয়ানডে, সেই অর্থে নজর করার মতো কিছুই করেননি। কিন্তু জাকির আলী দুবাইতে এদিন ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোরই পসরা নিয়ে হাজির হয়েছিলেন। ভাগ্য কীরকম? কারণ ব্যাট করার সময় বাংলাদেশ যখন প্রথম 35 রানে 5 উইকেট হয়ে যায়, যখন তিনি হৃদয়ের সঙ্গে ব্যাট করছেন, ওই 6 উইকেটে একটা রেকর্ড পার্টনারশিপ হচ্ছেন, তার মধ্যে দুবার তার ক্যাচ পড়ে। অক্ষর প্যাটেলের বলে স্লিপে রোহিত শর্মা যে ক্যাচটা ফেলেন, সেটা রেগুলেশন ক্যাচ। এরপরে আমরা দেখি হার্দিক পান্ডিয়া ক্যাচ ফেলেন, এবং ফাইনালি KL রাহুল তাকে স্টাম্প করতে ব্যর্থ হন। একজন ব্যাটসম্যান 3টে ক্যাচ দিয়ে একটা ওয়ানডে ম্যাচে বেঁচে যাচ্ছেন, এরকম ঘটনা সচরাচর হয় না। টেস্ট ম্যাচে হতে পারে, ওয়ানডে ম্যাচে 3টে ক্যাচ দিয়ে বেঁচে যাচ্ছেন ইনিংসের 20 ওভারের মধ্যে, হয়ই না প্রায়। তারপরে আমরা কি দেখলাম? জাকির আলীর ভাগ্যের কমপ্লিটলি অন্য দিক, অন্য পার। কারণ যখন KL রাহুল ব্যাট করছেন শুভমন গিলের সঙ্গে, যেটা জয়জ্যোতি বলছিল, যখনও ক্রাইসিসটা পুরোটা যায়নি, সেই সময়ে তার লোপ্পা ক্যাচ KL রাহুলের তিনি ফেলে দিলেন। তখন স্কোর ছিল 166, এবং সেই সময় যদি এই ক্যাচটা ধরা হতো, ভারত হয়তো জিতত, কিন্তু ম্যাচটা অনেক ক্লোজ হয়ে যেত এবং অনেক টেনশন তৈরি হয়ে যেত। তো কাজেই আমি বলবো যে ওই রোকের মহাযুদ্ধ, এই মহাযুদ্ধের মধ্যে একজন, অর্থাৎ তিনি প্রথমে যখন ক্যাচটা ফেলেছিলেন, অর্থাৎ হ্যাট্রিক বল অক্ষর প্যাটেলের বলে, তখন জয়জ্যোতি মনে হচ্ছিল যে আজকে বাবর আজমের মতোই ট্রোলড হতে যাচ্ছেন তিনি। একদম ট্রোলড হতে যাচ্ছেন, এবং এই ম্যাচ জেতার পরেও তিনি খুব খোশ মেজাজে ছিলেন রোহিত শর্মা, এবং পরিষ্কার বলছেন যে আগামীকাল ডিনার করতে নিয়ে যাবেন অক্ষর প্যাটেলকে। রেগুলেশন ক্যাচ তিনিও জানেন যে 100টা ক্যাচ যদি দেওয়া হয় ওই পজিশনে, তিনি 99টা ধরবেন, এবং যে একটা মিস করেছেন এই ম্যাচেই হয়তো সেটা মিস করেছেন। তবে এখন যেটা বলা সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ফোন নাম্বার দেখতে, ফোন লাইন খোলা আছে, এবং অবশ্যই ফোন নাম্বারও দেখতে পাচ্ছেন। যারা যারা ইচ্ছুক অবশ্যই ফোন করতে পারেন। কি প্রশ্ন রয়েছে আপনাদের আজকের ম্যাচ নিয়ে, অবশ্যই করতে পারেন আমাদের। একজন ফোন আছে, কেউ একজন ফোন করেছেন সম্ভবত, একজন ফোন করেছেন। কে ফোন করেছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি সোমনাথ চক্রবর্তী কাস্টমার দিয়ে কথা বলছি। কোত্থেকে বলছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমান প্লিজ। হ্যাঁ, মিনিট করা আছে আমার। হ্যাঁ বলুন। টেলিভিশন কাঁচরাপাড়া থেকে বলছি, সোমনাথ চক্রবর্তী। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমি প্রশ্নটা নাই নিয়ে একটা কথা বলতে চাইছি। গৌতম বাবু নমস্কার। নমস্কার। জয়জ্যোতিকেও আমার নমস্কার। নমস্কার। দাঁড়ান তাহলে 1 সেকেন্ড দাঁড়ান, কমিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। ধন্যবাদ। আমি সরি সোমনাথ বাবু, আপনি অনেক দেরি করে ফেলেছেন, আমাদের সময় খুব কম থাকে। রোহিত শর্মার কথা বলছিলাম। রোহিত শর্মা বলেছিলাম আগের দিন যে ভেগাসের ক্যাসিনোর সামনে বসে আছেন যেন রোহিত শর্মা, এরকমই প্রেশার, এরকমই অনিশ্চিত ভবিষ্যৎ। আজকেও কিন্তু জয়জ্যোতি তাই ছিল, ভেগাসের ক্যাসিনোতে বসা, ক্যাচ ফেলে দিয়েছিলেন, গোটা ভারত তাকে দুষছিল। এই ম্যাচ বাংলাদেশ জিতে গেলে রোহিত শর্মা কিন্তু
বাবর আজমকেও ছাপিয়ে সবচেয়ে বেশি ট্রোলড হতেন। তারপরে ব্রিলিয়েন্ট একটা ইনিংস খেললেন তিনি 36 বলে 41 রানের, এবং মুশফিকারকে তিনি যেভাবে মারলেন তাতে দেখে মনেই হয়নি যে তার কোনো প্রেশার আছে বলে। তুমি নিশ্চয়ই জানো, তুমি কলকাতা ময়দানও কভার করো, যে কলকাতা ময়দানে বলে যে যখন তুমি টেনশনে পড়ে যাও তখন তোমার ব্যাটসম্যানের বগলটা চেপে যায়। কাজেই যে ব্যাটসম্যান টেনশনে রান করতে পারছে না তাকে কোচরা বলেন যে বগল চাপা হয়ে যাস না, বগলটাকে খুলে খেল, অর্থাৎ ফ্রি ফ্লোয়িং খেল। রোহিত শর্মার মধ্যে কোনো টেনশনই দেখা যায়নি যে তিনি যে এত প্রেশারের মধ্যে, আমরা যেরকম বলছি ভেগাসের তিনি বসে আছেন ক্যাসিনো, তেমনি প্রচুর লোক বলছেন। আর বলতে বলতে একটা ফোন এসছে আমাদের, আরেকটা ফোন এসে কেটে গিয়েছে। মুহুর্মুহু আমাদের ফোন আসে, অনেকে বলেন যে ফোন এলে ভালো, আবার অনেকে বলেন যে না ফোন এলে নর্মাল আলোচনা ক্ষতিগ্রস্ত হয়, নর্মাল আলোচনা স্পিডটা ছন্দ ক্ষতিগ্রস্ত হয়। জয়জ্যোতি, আজকের ম্যাচ সম্পর্কে তোমার কি বক্তব্য? বক্তব্য হচ্ছে একটাই যে ভালো লাগছে, অনেকদিন পর মোহাম্মদ শামি কামব্যাক করেছেন। হ্যাঁ, অবশ্যই কিছু উইকেট টেলেন্ডারে, তবে অবশেষে 5 উইকেট এই ফিগারটা দেখতে ভালো লাগে। এবং রোহিত শর্মা বলছিলেন এর আগের দিন যে একদম মানে আপনারা সেই আগের মোহাম্মদ শামিকে দেখবেন। আজকে 5 উইকেট নেওয়ার পর অনেকটাই যেন মানে ভারতীয় ড্রেসিং রুমে স্বস্তির হাওয়া, কারণ জসপ্রীত বুমরা নেই, একটা বড় চাপ অবশ্যই রয়েছে। মোহাম্মদ শামির 5 উইকেটটা আগামী 23শে ফেব্রুয়ারির জন্য অবশ্যই অক্সিজেন যোগাবে। ফোন ওদিকে বেজেই চলেছে, আমি শিওর না এটা মোহাম্মদ শামির জন্য বাজছে না রোহিত শর্মার জন্য বাজছে, কার জন্য নাকি শুভমান গিলের জন্য বাজছে জানি না। কিন্তু আমার মনে হয় আজকে বেঙ্গল কোচ লক্ষ্মীরতন শুক্লা বলবেন যে গরিবের কথা বাসি হলে মিঠে হয়। কারণ লক্ষ্মীরতন শুক্লা আমাদের এই স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানে এসে বারবার দুবার বলেছেন যে মোহাম্মদ শামি তৈরি, তিনি বেঙ্গল টিমের হয়ে দেখছেন স্বামীকে কাছ থেকে। কেন স্বামীকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হচ্ছে না, লক্ষ্মী ঘোরতর বিস্মিত ছিলেন। আজকে দেখে মনে হলো স্বামী এখনো পুরোটা রিগেন না করলেও যা বল করছেন তাতে যথেষ্ট ভারতের জন্যে। যদিও বুমরার অভাব এখনো রয়েছে, কিন্তু তিনি এবং হর্ষিত রানা যথেষ্ট ভালো বল করেছেন। বলতে বলতে সম্ভবত আরো একটা ফোন এসেছে, কে ফোন করছেন বলুন? ব্যান্ডেল থেকে বলছি, প্রিয়জিৎ দাস। হ্যাঁ, ব্যান্ডেল থেকে বলুন। হ্যাঁ, বলছি আমার প্রশ্নটা হচ্ছে আজকে কেএল রাহুল শুভমান গিল ম্যাচ ফিনিশ করলো, কিন্তু কেন কেএল রাহুলের ব্যাটিং পজিশন বারবার চেঞ্জ করা হচ্ছে, বারবার কেন কেএল রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? শ্রেয়াস আয়ার 4 নম্বরে খেলছে, কিন্তু কেএল রাহুল কি মনে হয় না একটু আগে যদি পাঠা হতো 4 নম্বরে তাহলে কি একটু ভালো খেলতো? আর শ্রেয়াস আয়ার অক্সফোর্ড প্যাটেল যে অ্যাগ্রেসিভ খেলাটা খেলে সেক্ষেত্রে ওরা হয়তো ম্যাচটা ফিনিশ করে আসতে পারে। আর নেক্সট ম্যাচে কি আমরা কুলদীপ যাদবকে দেখতে পাবো, নাকি আমরা বরুণ চক্রবর্তী বা ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাবো? কেন পাকিস্তান টিমে প্রচুর লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আছে। আমি ব্যান্ডেল থেকে আসে বন্ধুর প্রশ্নের উত্তরে বলি যে প্রথমত পরের ম্যাচে কুলদীপ যাদব না, আমার মনে হয় প্রশ্নটা হবে কুলদীপ যাদব না বরুণ চক্রবর্তী। ওয়াশিংটন সুন্দর হয়তো নাও হতে পারে। আর সেকেন্ড প্রশ্নটা উত্তরে বলি কেএল রাহুল তো 6 নম্বরই খেলছেন। কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও 4-এ খেলেছেন। কাজে কেএল রাহুল একদম যদি সামনে না খেলেন তাহলে 6-এই তিনি খেলবেন, এটা ধরে নেওয়া যায়। শুধু 5-এ, অনেক সময় 5-এও খেলেন। অক্ষর পটেলকে কেন বারবার করে গৌতম গম্ভীর 5-এ পাঠাচ্ছেন সেটা বোধগম্য নয়। লেফট রাইট কম্বিনেশন ঠিক আছে, কিন্তু রোজ রোজ লেফট রাইট কম্বিনেশন করার কি দরকার? আজকে যেমন কোনো প্রয়োজনই ছিল না, এমন কোনো কিছু ক্রাইসিস ছিল না বা কিছু ছিল না। তুমি T20-তে লেফট রাইট কম্বিনেশন করতে পারো, ওয়ানডেতেও বারবার লেফট রাইট কম্বিনেশন কেন? এটা তার হয়তো একটা ফিক্সেশন এবং সেই অনুযায়ী টিম চলছে। যখন যিনি কোচ থাকেন তাকে সেই অনুযায়ী টিম চলতে হয়। বলতে বলতে আমাদের এই 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন আরও বেশি করে মহাযুদ্ধে রোকো এই অনুষ্ঠানটা বিরতির সময় হয়ে গেল। কোথাও চলে যাবেন না, কারণ এখন অবধি তো বিরাট কোহলিকে নিয়েই কোনো আলোচনা করিনি। এবার আসবো বিরাট কোহলিকে নিয়ে আলোচনায়। ফিরে এলাম মহাযুদ্ধের রোকো আপনাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। আর রোকোর যিনি তিনি আবার আজকে লেগ স্পিনারকে উইকেট দিলেন। শুরু থেকে অনিশ্চিত দেখাচ্ছিল, এই নিয়ে লাস্ট 6টা ইনিংসের 5টায় লেগ স্পিনারকে উইকেট দিয়েছেন। আজকে যে বলে আউট হলেন সেই বলে সেরা সময়ের তিনি, ওটা পয়েন্ট বাউন্ডারির বাইরে চলে যেত। কি হলো তার? অস্ট্রেলিয়া অফ স্টাম্পের বাইরে বারবার আউট হচ্ছিলেন, তারপর এখন শুরু হয়েছে লেগ স্পিনারের বিরুদ্ধে বারবার আউট হওয়া। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, তার কি ব্যাটিংয়ে মাল্টি অর্গান ফেলিয়ার হওয়া শুরু হলো জয়জ্যোতি? একই রকম, মানে আমারও সেটাই মনে হচ্ছে। কারণ যতক্ষণ ওটা তো আউট হয়েছেন ঠিক আছে, মানে সেটা রুম পাননি বা এই ধরনের শর্ট সিলেকশনই বা কেন হঠাৎ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যতক্ষণ ছিলেন ততক্ষণ একদম মনে হচ্ছিল আজকে মানে ভারতের বাবর আজম খেলছেন,
একদম নিজে একদম শেকি হয়ে গিয়েছেন একেবারে, মানে সেরা সময়ের বিরাট কোহলির থেকে 360 ডিগ্রি যেন ঘুরে গিয়েছেন একেবারে বলা যেতে পারে। আর এটার থেকে বেরোনোর জন্য কে ডাক্তার হবেন সেটা আমি জানি না। এবং সত্যি মানে আজকে যদি বলি 57.89 তার স্ট্রাইক রেট যতক্ষণ ছিলেন আর কি, 38 বলে 22 রান, এবং যে শটটা খেলেছেন সেটা সেই শটটায় আউট হওয়ার পর সিধুকে বলতে শোনা গেল যে একদম মানে প্রি মেডিটেটেড শট, এবং আসল সময় যে গ্লোরিটা ছিল বিরাট কোহলি সেটা মনে হয় পিছনে ফেলে এসছেন তিনি। বিরাট কোহলি আজকে জাস্ট একটা স্ট্যাটস দেখছিলাম যে 28টা সেঞ্চুরি আছে তার চেজিংয়ে 28টা সেঞ্চুরি ভাবাই যায় না। টোটাল 51টা ওয়ানডে 100, তাই তো? একদম 50টা সচিনকে ক্রস করে ইয়েতে ওয়ার্ল্ড কাপে তারপর একটা 100, কিন্তু বিরাট কোহলি তার মধ্যে 28টা 100 চেস করে আজকে একটা দারুণ সুযোগ ছিল আবার একটা 100-এ, যে 100টা করে গেলেন শুভমন গিল কিন্তু অস্ট্রেলিয়ায় তিনিও কমপ্লিটলি ব্যর্থ ছিলেন। আমি বলবো যে ভারতীয় সিলেক্টররা জয়জ্যোতি একটা ভালো কাজ করেছেন, তাকে ভাইস ক্যাপ্টেন করে একটা কনফিডেন্স দিয়েছেন যে তুমি কিন্তু টিম থেকে বাদ পড়বে না, এবং এই কনফিডেন্সটা দেওয়ার জন্যে তিনি অনেক বেশি কনফিডেন্টলি ব্যাট করছেন। টি20 সিরিজে দেখলাম আমরা, মাফ করবেন টি20 না, ওয়ানডেতে তিনি ফর্মে ফেরত এসছেন, তারপরে দারুণ দুর্দান্ত ব্যাটিং করলেন। বলতে বলতে একটা ফোন এসেছে, কে বলছেন বলুন? আমি জবদা থেকে বলছি, সৌভিক মাইতি। হ্যাঁ সৌভিক বাবু বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিরাট কোহলি কি পরের দিকে নামানো উচিত, রাহুলকে কি সামনের দিকে আনানো উচিত? না, আমার মনে হয় না রাহুলকে সামনের দিকে, এখন আর রাহুলকে সামনের দিকে কোথায় আনানো হবে, কারণ আজকে শ্রেয়াস আইয়ার রান না পেলেও খেলা দেখে বোঝা যাচ্ছে টিমটার সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান হচ্ছেন দুজন। এক নম্বর হচ্ছেন শুভমন গিল, যিনি আজকে পারফর্ম করেছেন। সেকেন্ড শ্রেয়াস আইয়ার, হয়তো আজকে একটা মিস টাইম শটে আউট হয়ে গেছেন, কিন্তু একটা হাঁটা চলা কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে খুব কনফিডেন্ট। কাজে কেএল রাহুল আজকে প্রথমত একটা ক্যাচ দিয়ে বেঁচে গেছেন, একটা স্টাম্পিং মিস করেছেন। কেএল রাহুল আন্ডার সিভিয়ার প্রেশার, এবং ভারত যখন ফিল্ডিং করছিল এবং ভারত যখন ব্যাট করছিল তখনও আমি জানি জয়জ্যোতি দেখেছি কিনা, আমি কিন্তু ঋষভ পান্তকে একবারও দেখলাম না। একদম আমিও, আমার চোখে পড়েনি ঋষভ পান্তকে। তবে যেটা চোখে পড়ছে যে আপনার হাতে একটা নীল রঙের ছোট বোর্ড আছে, এটা আমি মানে এতদিন ধরে স্টেডিয়াম রুটিন করছি, এই নীল ছোট বোর্ড কিন্তু দেখিনি, এটা কারণটা কি? ব্লিড ব্লু? এটা ব্লিড ব্লু, একদম এটা অ্যাবসলিউট ব্লিড ব্লু, ঠিক ধরেছে, এটা ব্লিড ব্লু। বলতে বলতে আরও ফোন এসে যাচ্ছে, কিন্তু আমরা আলোচনাটা থামাচ্ছি না। বিরাট কোহলি কত দ্রুত মনে হয় যে আবার দ্রুত ফর্মে, যত বড় অপোনেন্ট আসবে তত বড় কি, কারণ আজকে ভারত যা করেছে, দুটো সহজ ক্যাচ, একটা স্টাম্পিং মিস হয়েছে। এটা যদি তুমি বড় টিমের সঙ্গে মিস করো, নিউজিল্যান্ড বা অন্য কোনো টিমের সঙ্গে, তাহলে তুমি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, কিছু করতে পারবে না। কাজে এটা ঠিকঠাক করতে হবে। এবং 3 নম্বর ব্যাটসম্যান যদি এত শেকি হন, 3 নম্বরটা ভীষণ ক্রুশিয়াল জায়গা ওয়ানডেতে, সেখানে এত শেকি হলে বিরাট কোহলিকে দেখে মনেই হচ্ছে না যে তিনি এই খেলাটার সম্রাট বলে। আর তিনি আসামানি এখন কেউ লেগ স্পিনার নিয়ে আসছে টেস্ট ম্যাচে, তার জন্যে পেস বোলার নিয়ে এসে অফসাইড প্যাকিং করে বল করছে, এখানেও সে একই অবস্থা। তাই মহাযুদ্ধ তার তো বটেই। তিনি রোহিত শর্মা আজকে সেই মহাযুদ্ধতে জিতে আজকের মতো এগিয়ে গেছেন, কালকে কি হবে কেউ জানে না পাকিস্তানের সঙ্গে। আপাতত যাচ্ছে একটা ছোট বিরতিতে, বিরতির পর আসবো পাকিস্তান ম্যাচ নিয়ে। কোথাও যাবেন না প্লিজ, একটু থাকুন। ফিরে এলাম মহাযুদ্ধের রোকো অনুষ্ঠানে। ভারতের পক্ষে ম্যাচ জেতা ছাড়াও আজকে আরেকটা সুখবর, সেটা হচ্ছে পাকিস্তানে প্রথম হারের পরেই ডামাডোল লেগে গেছে। মনে রাখতে হবে আগামী রোববার দুবাইতে সেই মহা প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। তার আগে যিনি 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে বার করে দিয়েছিলেন টুর্নামেন্ট থেকে, শিফাকর জামান নিজেই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছেন। কালকে হাঁটুর চোট লেগেছিল প্রথম ওভারে, তারপরে তিনি আজকে ঘোষণা করেছেন তিনি টিমের বাইরে। পাকিস্তান টিমে বাবর আজমকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, স্লো ওভাররেটের জন্য পাকিস্তান স্লো ওভাররেটের দায়ে পড়েছে। প্রাক্তন ক্রিকেটার সিকান্দার বক্ত এদিন তার টিভি শোতে নির্বাচকদের এক হাত নিয়েছেন, বিভিন্ন প্রাক্তনরা তোপ দাগছেন, ওয়াসিম আকরম বলছেন বাবর আজম সেলফিশ ক্রিকেটার, এবং অনেকে বলছেন যে মাত্র একজন স্পিনার আবরার আহমেদকে নিয়ে দুবাইতে খেলতে আসছে পাকিস্তান। আজকে ভারত বাংলাদেশ ম্যাচে দেখা গেছে যে বল ঘুরছে, স্পিনার লাগবে, সেখানে মাত্র একজন স্পিনার। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের আগেই পাকিস্তান
প্রেসারে পড়ে গেছে। জয়জ্যোতি, কি মনে হচ্ছে? একেবারে পাকিস্তান পুরোপুরি প্রেসারে এই মুহূর্তে, এবং এখান থেকে যদি মানে পাকিস্তানকে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই পাকিস্তানকে ডিফারেন্ট গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি যাই হোক না কেন সেটা কিন্তু নিয়ে নামতে হবে। এবং যেটা আপনি বললেন যে প্রত্যেক প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা কিন্তু তোপ দাগছেন, আর এখান থেকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত টাফ। তবে আমি এর আগের দিনও বলেছি যে দুটো পাকিস্তান খেলে, সেদিন মানে 23শে ফেব্রুয়ারি কোন পাকিস্তান খেলবে এটা দেখে নিতে হবে। ভারত অবশ্যই ফেভারিট, মানে নির্দ্বিধায় বলে দেওয়া যায়। শুভমান গিল যেভাবে আজকে ব্যাটিং করেছেন, শুভমান গিল সম্পর্কে একটা কথা বলা দাঁড়াও, একজন বোধহয় কেউ ফোনে আছেন আমাদের, আমার মনে হচ্ছে আমাদের কেউ ফোনে আছেন। কেউ ফোনে আছেন কি? হ্যাঁ হ্যাঁ, আছি। বলুন বলুন। হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। অজয় ঘোষ বলছিলাম নাকতলা থেকে। আচ্ছা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি টিমে 11 জনের জায়গায় কি 10 জন আছে? বিরাট কোহলিকে আমরা কতদিন টানবো? ওনার তো শ্যাম স্টিলে তো জং ধরে গেল দেখছি। এটা কি এখন অনুষ্কার ব্র্যান্ডেই চলছেন নাকি নির্বাচকদেরও কোনো পয়সা কড়ির ব্যাপার আছে? আপনি কি বলছেন? বিরাট কোহলি ভারতবর্ষের সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। হ্যাঁ, হয়তো একটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু দাদা নাকতলাতে আপনি এসব কথা বলছেন? নাকতলাতে কত বিরাট কোহলির ফ্যান আছে আপনি জানেন? হ্যাঁ, আপনার এই যে নাম অনুষ্ঠানে চলে এলো, এবার নাকতলা মোড়ে বেরোলে দেখবেন লোকে কিরম ছেকে ধরে আপনাকে। হ্যাঁ একদম, মানে বিরাট ঝামেলায় পড়বেন কিন্তু এরকম। হ্যাঁ, বিরাট কোহলি মানে বিরাট ঝামেলায় পড়বেন। ট্রোলাররা বিশাল বিরাট কোহলির ফ্যান, মানে ক্যাপটিভ অডিয়েন্স সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। সামান্য একটা কথা বললে সুনীল গাভাস্কারের কি অবস্থা হয়েছিল বুঝতে পারছেন না? নাকতলা বসে আপনার কি হতে পারে ভেবে দেখুন। কিন্তু সত্যি বিরাট কোহলি এই ধরনের কমেন্টস আহ্বান করছেন। বিরাট কোহলি টানা অনেকটা দিন ফর্ম খারাপ যাচ্ছে, আর ফর্ম খারাপ যে একটা জিনিস, বিরাটকে দেখে মনে হচ্ছে তিনি দৃশ্যতই যেন খুব টেনশনে রয়েছেন, যেটা তার খেলার মধ্যে এমনিতেই থাকে না। কিন্তু আমি বলছি যে এই জন্যই তো মহাযুদ্ধ, কারণ একজন প্লেয়ার শুধু নিজের টিমের হয়ে নিজের দেশের হয়ে খেলছে না, সে নিজের বিপন্নতাটা যেটা সারা পৃথিবী জেনে গেছে সেটা থেকেও বেরোনোর চেষ্টা করছে। এর চেয়ে রোম্যান্টিক ক্রিকেট যুদ্ধ আর কি হতে পারে, যে একজন মহানায়ক সে একটা গুহার মধ্যে আটকে গেছে, এবার সারা পৃথিবী বলছে যে সেই গুহা থেকে বেরোতে পারবে না, কিন্তু সে জানে যে সে ওই বেরোবেই। কাজে এটা কিন্তু ফ্যাসিনেটিং যুদ্ধ জয়যুদ্ধ। অবশ্যই, এবং আমি চাইবো, আমরা প্রত্যেকেই চাইবো যে সেই গুহা থেকে তিনি বের হোক। বিরাট কোহলি দৃষ্টান্ত হতে পারে শুভমান গিলের কথা বলতে নিচ্ছিলাম যে দাঁড়াও, শুভমান গিলের কথা ভালো করে জমিয়ে বলতে হবে। আচ্ছা, একটা ছোট্ট বিরতি নিতে হবে এই 1x ব্যাট নিবেদিত মহাযুদ্ধের রোকোতে, তারপরে আবার দ্রুত ফিরে জয়জ্যোতির শুভমান গিল পর্বটা শুনবো। বিরতির পর ফিরে এলাম মহাযুদ্ধের রোকো অনুষ্ঠানে। জাস্ট মনে হচ্ছিল, রেকর্ড দেখছিলাম যে এই নিয়ে লাস্ট 42টা ওয়ানডের মধ্যে 33টায় ভারত বাংলাদেশকে হারিয়েছে। জাস্ট ভাবছিলাম ওই ক্যাচটা যদি জাকির আলী না ফেলতেন, যদি আরও কয়েকটা উইকেট হুড়মুড়িয়ে পড়তো এবং ভারত যদি ম্যাচটা হারতো, তাহলে পদ্মা পারে নিয়ে কি ঘটতো। এমন একটা অস্থির রাজনৈতিক পরিবেশের মধ্যে এই ম্যাচটা হলো যে অলরেডি ওখান থেকে নানান মিম হওয়া শুরু করেছিল। ইদানিং ফ্যাশনই হয়ে গেছে বাংলাদেশে, ভারতের সঙ্গে খেলা হলেই নানান ধরনের সব মিম হতে শুরু করে। ধোনির সময় এমন কতগুলো হচ্ছিল যেগুলো খুবই কুরুচিকর, কিন্তু শুভমান গিল তিনি ঠিক করেন যে আজকের ম্যাচে ক্রিকেটই ন্যায় বিচার পাবে, আর কিছু ন্যায় বিচার পাবেন, এবং তিনি যেরকম ফর্মে আছেন তাতে তিনি ম্যাচটার ভাগ্য ঠিক করে দিলেন একটা দুর্দান্ত সেঞ্চুরিতে। কি বলবে জয়জ্যোতি? অবশ্যই দুর্দান্ত সেঞ্চুরি, এবং দুবাইতে একটা প্ল্যাকার্ড দেখে ভালো লাগলো। প্ল্যাকার্ডে লেখা ছিল যে একই তো দিল হে কিতনে বার জিতোগে গিল। তো এই গিলের এটা মনে হচ্ছে আপডেটেড ভার্সন। আর যেটা বলতে নিচ্ছিলাম, দুবাইতে দেখা যাচ্ছে যে টেলিভিশন স্ক্রিনে দেখলাম যে এই প্ল্যাকার্ডটা একই তো দিল হে কিতনে বার জিতোগে গিল। আর এই ওডিআই সিরিজ থেকে, এটা তো তোমার জন্য ছিল না, এটা কার জন্য? তুমি ওটা দেখতে গেলে কেন? আমি দেখলাম গিলের হয়েই দেখলাম। তবে যেটা বলার সেটা হচ্ছে যে এই ওডিআই সিরিজ থেকে যেন একদম আপডেটেড ভার্সন বা মানে কি বলবো, মানে ট্রান্সফরমেশন, রিমার্কেবল ট্রান্সফরমেশন গিলের। এখানে একটা কথা বলি, শুভমান গিল এই ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন এবং শেষ রঞ্জি ইনিংসটায় তিনি 17 রান করেছিলেন, আমি যদি খুব ভুল না হই। এবং তারপর একটা কথা বলেছিলেন যে বিজিটিতে আমি যখন খেলছিলাম এবং সেই সময় একটা বিশাল চাপ নিয়ে যাচ্ছিলাম ব্যাটিং করতে, এবং 20-25-এর পরেও ভাবছিলাম যে আমাকে 100-150 রান করতে হবে। তার ফলে কি হচ্ছিল, আমি খেলতে পারছিলাম না এবং আউট হয়ে যাচ্ছিলাম, মানে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারছিলাম না। যখন রঞ্জি ট্রফিতে আমি এই ইনিংসটা খেলি তখন কোনো রকম এক্সপেকটেশন নিয়ে যায়নি এবং প্রত্যেকটা বলের মেরিটে খেলেছে এবং যার জন্য 17 রান পেয়েছে। এই যে থিওরিটা রয়েছে, যে থিওরিতে আমি রান পেলাম, এটাই কিন্তু আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব
ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের আগেই কথাটা বলেছেন এবং সেটাই করে যাচ্ছেন। বাট আমি পুরোটা একমত নই, কারণ সাদা বল আর লাল বল কমপ্লিটলি আলাদা। লাল বলে তার ভারতবর্ষের বাইরে বা এশিয়ার বাইরে খুব একটা ভালো রান নেই, সাদা বলে তিনি অনেক বেশি স্বচ্ছন্দ। বলতে বলতে একটা ফোন এসছে, কে বলছেন বলুন বন্ধু। হ্যাঁ, গৌতম ভট্টাচার্য স্যার, আমি জনাই থেকে অর্থমৌলিক কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথম কথা আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার আজকে যার জন্য বাংলাদেশের যে খেলোয়াড়টির জন্য এতখানি, যে ব্যাটারটির জন্য এই লড়াইটা হলো, খেলাটা জমলো, সেই হৃদয় সম্পর্কে যদি আমি গানের ভাষায় বলি, আমার হৃদয় তোমার আপন হাতে দোলাও দোলাও হৃদয়, যে গানটি ভাবে যদি এইভাবে ব্যাখ্যা করি, আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তান ম্যাচে যদি এই পিচেই খেলা হয়, পিচের যে আচরণ দেখছি, তাতে কি টস ফ্যাক্টর কোনো ইস্যু হতে পারে, বিগ ইস্যু হতে পারে? আপনি কি ভাবে এটাকে ব্যাখ্যা করবেন স্যার? দুটোই ভালো প্রশ্ন। আপন হাতের দোলায় হৃদয়, নিশ্চয়ই হৃদয়ের ইনিংসটা আজকে অত্যন্ত হৃদয়গ্রাহী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং একই সঙ্গে ফাইটিং। আর সেকেন্ড প্রশ্ন, আমার মনে হয় ভারত হয়তো টসে জিতলে ব্যাট করতে চাইবে, কারণ উইকেটের যে অবস্থা মনে হচ্ছে পরের দিকে ব্যাট করাটা একটু বেশি কঠিন হচ্ছে। যদিও অক্ষর প্যাটেল এসে ব্রেকের সময় বলে গেছিলেন চেস করাটা ইজি হবে, কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু ভারতীয় ব্যাটসম্যান চেস করতে গিয়ে শটে ঠিকমতো টাইমিং হচ্ছিল না। শ্রেয়াস আইয়ার যে জন্য আউট হয়ে গেলেন, আমরা দেখলাম লোকেশ রাহুলের ক্যাচটা উঠলো, দেখে একমাত্র শুভমন গিল যিনি ওটাকে ম্যানেজ করে খেলেছেন, তাই তিনি আজকে কড়াক গিল, কড়াক চায় বোম্বেতে খুব পপুলার, কড়াক গিল। আর আমার মনে হচ্ছে যুবরাজ সিং নিশ্চয়ই ভাবছেন যে দেখো দুটো শিষ্যকে দিলাম, একটাকে দিলাম টি-20 ক্রিকেটে অভিষেক শর্মা, সবাইকে ধূর্তফুল করে দিয়েছে, আর একে দিলাম শুভমন গিল, যে এই ওয়ানডে ক্রিকেটে যে নিজের মাস্টারি দেখাচ্ছে। এবং যুবরাজের একজন ছাত্র সে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন, আরেকজন ছাত্র বাংলাদেশকে উড়িয়ে আপাতত পাকিস্তানের জন্যে সরব প্রতীক্ষায়। কি হবে রোববার, আমরা এটা নিয়েও শো করবো আমি আর জয়জ্যোতি। আজকে আপনাদের অনেকের ফোন নিতে পারলাম না, আমরা ক্ষমাপ্রার্থী, কারণ আলোচনার গতিটা বাধাপ্রাপ্ত হতো। কিন্তু সত্যি আজকে হৃদয় বনাম বিজ্ঞানের লড়াই ছিল, হৃদয় তার যথাসাধ্য কাজ করেছে, দিনের শেষে বিজ্ঞান হারিয়ে দিল হৃদয়কে। আমি আর জয়জ্যোতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকের মতো শুভরাত্রি।